ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়, বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। চার দিনের সফরে 11 জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। শহীদ ও আহতদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের। রিট পুনরায় বেঞ্চে দাখিল। মানবতা বিরোধী মামলায় জয় পলকের অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী না হওয়ায় তারিখ পরিবর্তন। এবং ইরানে 10 দিনের বিক্ষোভে নিহত 36 জন। মূল্যস্ফীতি ও মুদ্রা পতনের প্রতিবাদে দেশজুড়ে অস্থিরতা। শান্তিপূর্ণ অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে। সাথে আছি আমি তাসলিমা তিথি। কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। বর্তমান পরিস্থিতিতে ভারতের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় বলে জানিয়েছেন যুব ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন উপদেষ্টা। ভারতের টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কি যাবে না সেই বিষয়ে বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে উপদেষ্টা এই কথা জানান। বৈঠকে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা, এটার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই অপারগতা জানান। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন রিটকালী আইনজীবী ইউনুস আলী আকন্দ। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনতে অপারগতা জানিয়েছেন। এরপর আমি আবেদনটি বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে জমা দিয়েছি। এর আগে গত 5 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। রিট আবেদনে গত 11 ডিসেম্বর প্রকাশিত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। এই রিটে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত আচরণবিধি কোনো ক্রমে লঙ্ঘন করা হবে না, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি। তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচিতে দেখা যায়, 11 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রি যাপন করবেন। 12 জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর হয়ে দিনাজপুর, পরে ঠাকুরগাঁওয়ে রাত্রি যাপন করবেন। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুর রাত্রি যাপন করবেন। 14 জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন, সেখান থেকে ঢাকায় ফিরবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ ও মরহুমা তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের কবর জিয়ারত এবং দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বুধবার সকাল 9টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াতের আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দলটি এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়া বিভাগের উপপ্রধান মনিকা বাইলাইতে। সাক্ষাৎকালে আমিরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী রোববার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদের একক বেঞ্চ এ আদেশ দেন। এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগের গঠনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু পলাতক আসামি জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের চিঠি ইস্যু না হওয়ায় শুনানির জন্য নতুন তারিখ ধার্য করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ। এদিন সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে জুনায়েদ আহমেদ পলককে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। গ্রেফতার হয়ে দীর্ঘদিন ধরে তিনি কারাগারে রয়েছেন। তবে মামলার অপর আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক থাকায় 17 ডিসেম্বর স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল 1। দেশের উত্তরাঞ্চলে শীত আসে মৌসুমের শুরুতেই, তবে দেশের একেবারে দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরায় শীত সাধারণত একটু দেরিতে আসে এবং তীব্রতাও তুলনামূলক কম থাকে। কিন্তু চলতি শীতে সেই চিত্র পুরোপুরি বদলে গেছে। শীত শুরু হতে কিছুটা দেরি হলেও তীব্রতায় তা ছাড়িয়ে গেছে গত 50 বছরের সব রেকর্ড। সাতক্ষীরায় চলতি শীত মৌসুমে তীব্র শীতার্থ পরিস্থিতি বিরাজ করছে। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানিয়েছেন, বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত 50 বছরের সর্বনিম্ন। এদিন বাতাসের আর্দ্রতা 98% ওপরে রেকর্ড করা হয়েছে। পূর্বের বছরের তুলনায় এবার তাপমাত্রা অনেক কম। চলতি শীতে কয়েকটি শৈত্যপ্রবাহ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে, যার কারণে ঘন কুয়াশা ও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানে টানা 10 দিনের বিক্ষোভে অন্তত 36 জন নিহত হয়েছেন, যা জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। নিহতদের মধ্যে 34 জন বিক্ষোভকারী ও 2 জন নিরাপত্তা সদস্য। তবে ইরানি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। বিক্ষোভে দেশটির 31 প্রদেশের মধ্যে 27টিতে ছড়িয়ে পড়েছে। চলমান অস্থিরতায় 60 জনের বেশি আহত এবং 2076 জন গ্রেফতার হয়েছেন। বিক্ষোভ শুরু হয় গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়ালের পতন এবং মূল্যস্ফীতির প্রতিবাদে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। নিরাপত্তা বাহিনীকে টিয়ার গ্যাস নিক্ষেপ করতে দেখা যায়। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সতর্ক করেছেন, শত্রুর কাছে মাথা নত হবে না, তবে বৈধ উদ্বেগ প্রকাশকারীদের কথা শোনা হবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছেন। 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পরের আন্দোলনের তুলনায় এবারের বিক্ষোভ ব্যাপক। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড়, বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। চার দিনের সফরে 11 জানুয়ারি উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। শহীদ ও আহতদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে করবেন সৌজন্য সাক্ষাৎ। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জের রিট শুনতে অপারগতা প্রকাশ হাইকোর্টের। রিট পুনরায় বেঞ্চে দাখিল। মানবতা বিরোধী মামলায় জয় পলকের অভিযোগ গঠনের শুনানি আগামী রোববার। রাষ্ট্রনিযুক্ত আইনজীবী না হওয়ায় তারিখ পরিবর্তন। এবং ইরানে 10 দিনের বিক্ষোভে নিহত 36 জন। মূল্যস্ফীতি ও মুদ্রা পতনের প্রতিবাদে দেশজুড়ে অস্থিরতা। শান্তিপূর্ণ অধিকার রক্ষার আহ্বান জাতিসংঘের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।